আমেজে যেমন চা ভালো লাগে, বর্ষার আমেজেও কিন্তু চা ভালো লাগে, তার সঙ্গে টা বলতে আমি কিন্তু আড্ডাটাকেই মনে করি। অনেকে টা বলতে ভাজাভুজি বা বিস্কিটকে মনে করে, আমি টা বলতে চায়ের সঙ্গে টা মানে চায়ের সঙ্গে আড্ডা। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালি এই শিরোনামে অনুষ্ঠান দেখতে দেখতে অনেকগুলো পর্ব করে ফেললাম। সেটা করতে সাহস পেলাম এই জন্য যে তোমরা আমার পাশে ছিলে, আপনারা আমার পাশে ছিলেন, তোরা আমার পাশে ছিলিস। আজকে আড্ডা ঘরে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার নাম তো আমি বলবো, তার আগে তার সম্পর্কে দু একটি কথা তোমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে, তোদের সাথে ভাগ করে নেব। তার নামের মানে হচ্ছে উজ্জ্বল, আলোকিত। সে পড়াশোনা করেছে কোম্পানি সেক্রেটারিশিপ নিয়ে, কিন্তু সে ওই যে আমরা শিক্ষা লাভ করি সেই কাজগুলো কি সেই শিক্ষা থেকে করতে পেরেছি, নাকি আমাদের জীবনে চলার পথে নানান ধরনের ঘটনায় শিক্ষিত হয়ে তারপর কাজ করেছি, সেই বিষয়ে তার কাছ থেকে জেনে নেব। আর ছোটবেলায় নৃত্যের তালিম নিয়েছিলেন বহু গুরুর কাছ থেকে, কিন্তু সাংসারিক জীবনে প্রবেশ করার পরে, বিয়ের পর সেটাকে নিয়ে আর পার্সিউ করতে পারেন। তার মনে কি দুঃখ রয়েছে? সবটাই জানবো। তার কি মাঝে মাঝে অস্তিত্বের সংকট হয়? আমি জানি না, সবটাই তার কাছ থেকে জেনে নেব। তার সঙ্গে আলাপ করিনি। সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি, বিশাল বড় একটা নাম, কিন্তু ভীষণ গ্ল্যামারাস। তার কাছ থেকে সাজাগোজার ব্যাপারটা নানান অনুষ্ঠানে যখন দেখা হয়েছে, আমি কিন্তু ঠিক দেখে নিয়েছি সে খুব সাজতে ভালোবাসে। সেটা কার কাছ থেকে এসেছে সেটাও শুনবো। তাহলে ডেকে দিই চায়ের সঙ্গে আড্ডা। কার সঙ্গে? সুদীপ্তার সঙ্গে। সুদীপ্তা, নমস্কার, আমার আড্ডা ঘরে তোমাকে সুস্বাগতম। আর তোমাকে তো আজকে মানে বর্ষার জন্য তো রং কিন্তু নীল আমার মনে হয়, তাই না? তুমি আজকে নীল পরেছো। নীল পরে পরেই তো যেতেন দাদা। মাথায় রেখে আজকে লাভলি, তোমাকে দারুণ লাভলি বলে না, একটু অন্যরকম লাগে। বলবো না, তাহলে বলবো অসাম, দারুণ লাগছে। আর ভীষণ মেনটেন করো তুমি, সেটা তো আমি আসবো কি করে তুমি নিজেকে মেনটেন করো। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন প্রথমেই একদম একটা তীরের মতো করে আমি তোমাকে বিদ্ধ করার চেষ্টা করবো। তুমি আদর্শ পুরুষ তুমি কাকে বলবে? আদর্শ বলে না, অমনি আদর্শ হিন্দু হোটেল হয়, আদর্শ বিদ্যালয় হয়। আদর্শ বলে কোনো কিছু ওভাবে না ঠিক হয় না। ওই কারোর যাপনটা ভালো, কারোর এডুকেশনটা ভালো, কারোর ব্যবহার ভালো, কারোর সাথে কথা বলতে লেগে ভালো লাগে, কারোর সঙ্গ ভালো, কারোর লুকস ভালো, কারোর ভয়েস ভালো, কারোর ভয়েস, তো সবটা মিলেই বিষয়টা। কিন্তু আদর্শ বলতে যেটা মানে খুব ভালো, যিনি খুব ভালো বাবা, তিনি যে খুব ভালো স্বামী হতে পারবেন এমন কথা নেই। আবার যিনি খুব ভালো সন্তান, তিনিও যে খুব ভালো স্বামী হবেন তেমন নিশ্চয়তা নেই। আবার যিনি খুব ভালো, তবে জেনারেলি দেখা যায় যিনি খুব ভালো বাবা, যিনি খুব ভালো সন্তান, তিনি স্বামী হিসেবে সো আর কি, মানে অতএব জোর দিয়ে কিছুতেই বলা চলে না যে আদর্শ বলে এইটা হতে পারে। মানে এটা আমার ব্যক্তিগত অভিমত। মানে সবার মানুষ তো হচ্ছে যে আধা শয়তান আধা ভগবানের একটা অংশ। ভগবান আদ্যন্ত ভালো, কিন্তু তিনিও ধর্ম সংস্থাপনের জন্য দিনকে রাত করেছেন। মানে যখন দেখছেন যে সন্ধে নামছে না, অর্জুন মারা যেতে পারে, অর্জুনের তার কমিটমেন্ট ওয়াইজ, তখন তিনি সন্ধে নামিয়ে দিয়েছেন আর্টিফিশিয়ালি। তো তিনি তার বক্তব্য আমি যেটা করেছি ধর্ম সংস্থাপনের জন্য। আবার যে অসুর দৈত্য, সে যেটা করছে সেটা তার বাহুবল, তার সবটাকে নেগেটিভ বলা হচ্ছে, সেটা কারোর ভালো করছে। কিন্তু মানুষ হচ্ছে এই দুটির সমাহার। তো মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই থাকবে। এবার দেখতে হবে যে 50-50 না 60-40 না 70-20, সেটার উপরে অনেক কিছু বিষয় নির্ভর করে।
খুব ভালো বলেছো সুদীপ্তা। এই যে তোমার তো পড়াশুনোটা তো কোম্পানি সেক্রেটারিশিপ নিয়ে পড়াশোনা করেছো, সেটা কি তোমার এই যে চলার পথে তুমি যে এতগুলো মানে কাজ করে চলেছো, এবং তার সঙ্গে সঙ্গে যে তোমার ইন্ট্রোডাকশনে আমার যেটা বলিনি কিন্তু আমি ভেবেছি আড্ডার মধ্যে দিয়ে আমি করব, সেটা হচ্ছে এই যে কবিতা লেখা, প্রাবন্ধিক, হ্যাঁ, এবং তুমি গল্পও লিখছো এবং তোমার লেখা নানান জায়গায় সমাদৃত এবং পাঠকের মন জয় করেছে। এই যে তোমার তো বিষয়টা একদম আলাদা, কোম্পানি সেক্রেটারিশিপ নিয়ে পড়াশুনো করেছো, তারপর সাহিত্যে চলে গেলে, সেটা কিভাবে তুমি সুইচ করলে সেটা বলো। स्विच ने कहानी में थोड़ा सा ट्विस्ट है। ट्विस्ट नहीं, ट्विस्ट है। বিষয়টা আমি ছোট থেকেই লিখতাম। আচ্ছা, লিখতে আমি খুবই ভালোবাসতাম, যেটা আমি খুব ভালোই ছিলাম। আমার বাড়িতে ওই, কিন্তু সমস্যা হচ্ছে আমি লিখতাম প্রেমের কবিতা। আমার বাড়িতে তো ও চলবে না, প্রচন্ড বকুনি নিয়ে খাতা পুড়িয়ে দেওয়া, খাতা চালিয়ে দেখো তো ওই কবিতার খাতা ডুবে গেলেও তো কবিতা ডুবে না, সেরকম পাণ্ডুলিপি জলে ফেলে দিলেও কবিতা ব্যাপারটা যেরকম। তো শেষ হলো না, ওটা রয়ে গেল, কিন্তু আমার মনে হয় জিদ রইল। আমি লিটারেচারে তো না, লিখবই তো অনেক পরে, লিটারেচার তো ভালো, আমি তাহলে অন্য লাইনে পড়ে দেখিয়ে দেবো, সেখানেও একই রকম ভালো। তখন আমি কমার্স পড়লাম, আমি বিকম সিএস পাস করলাম। তারপরে আমি যে কোনো কারণেই হোক আমি আর পড়াশোনাটাকে পারসু করে, মানে সেই ওয়াইজ আমার ক্যারিয়ার যায়নি, সেটা একটা অন্য কারণ। তো যেটা তুমি একটু আগে বলছিলেও তুমি, তো হ্যাঁ সেটা যায়নি। 2000 এবার লেখার জগতে কি করে এলাম 2016 সালে, যেহেতু আমি রাজনৈতিক, আমার পরিবারও রাজনৈতিক, অতএব রাজনীতি কিছু অনুষঙ্গিক আলোচনাতে আসবেই। আমার স্বামীর সাথে কিছু লিটল ম্যাগাজিন অর্গানাইজেশনে আলাপ হলো। তো তিনি তো ওদের সাথে পরিচিত হলেন, সেই বছর কিছুদিন তোরা একসাথে কাজও করলো, কোনো একটা পারপাসকে সামনে রেখে, মানে ভোটকে সামনে রেখে। তো তারপরে আমার সময় মনে হলো যে এটা ঠিক ওর ফিল্ড না, বলে ও তাদেরকে বললো যে আমি না আপনাদের ক্ষেত্রে ঠিক জাস্টিস করতে পারছি না, আমার স্ত্রী লিখতে ভালোবাসেন, বাংলা সাহিত্য খুব চর্চা করে, তো ওকে যদি আপনারা সঙ্গে রাখেন। তো ওরা একটা কথা, কিন্তু শেষে একটা কথা বলেছিল, কিন্তু জানেন তো ওর একটা রাজনৈতিক সত্তা রয়েছে। তখন তারা বলেছিলেন যে না, ওর রাজনৈতিক সত্তা আমাদের জন্য সমস্যা হবে না যদি তিনি লেখার লোক হন। তো এই আমার আবার লেখার মানে রেগুলার পত্রপত্রিকাতে লেখা এবং লেখার সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হলো। তার থেকে আর কখনো আমি থামিনি, আর কখনো থামতে আমাকে এখনো পর্যন্ত হয়নি। আর দৈনন্দিন জীবনে এই যে আমরা বলি না যে আমাদের পড়াশুনোটা কাজে লাগেনি, কথার কথা বলছি, ধরো আমি পড়াশুনো করেছি, আমার অনার্স হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, আমি পড়াশুনো করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে, কিন্তু দৈনন্দিন জীবনে অনেকে বলে না যে আমি হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছি কিন্তু আমি কাজ করছি অন্য বিষয়ে, কাজে লাগেনি। কিন্তু আমার মনে হয় শিক্ষাটা শেখায় শুধুমাত্র কয়েকটি লাইন মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করলাম, ভালো রেজাল্ট করলাম, তা নয়। শিক্ষা আমাদের ধৈর্যশীল হতে শেখায়, শিক্ষা আমাদের নম্রতা শেখায়, শিক্ষা আমাদের ঔদ্ধত্যকে বিসর্জন দিতে শেখায়, শিক্ষা আমাদের সময়ানুবর্তিতা শেখায়। তাই তো মনে হয়, তাই জন্য পড়াশোনাটা যে আমরা করি সেটাই আমরা মনে হয় লালন করে নিই আমাদের জীবনের সঙ্গে। তোমার এই যে সাহিত্য জীবনে প্রবেশ হলো এবং তোমার লেখা আমি জানি ভীষণভাবে পাঠকদের মানে ভীষণ অ্যাকসেপ্টেন্স আছে, তোমার লেখা পাঠকরা প্রচণ্ড পছন্দ করেন, এবং তোমার লেখা আমি পড়ি, এবং কিছু কিছু কবিতা তো নারীদের নিয়ে কিছু কবিতা আমি পড়েছি, পড়ার পর আমার চোখে জল এসে গেছে, সেটা তোমার সার্থকতা। এইবার আমি যেটা বলবো, আদর্শ পুরুষ সম্পর্কে তোমার ধারণা আমি নিলাম, তোমার হাজবেন্ড এবং তোমার ইনলজ তোমাকে কতটা সাহায্য করে তোমার এই সাহিত্য যাপন, সেটা একটু বলো। ওইটাই ছিল আমার হাজবেন্ডের মাধ্যমেই আমি লেখার জগতে। হ্যাঁ, এবং মজার ব্যাপারটা হচ্ছে, কিন্তু জানো তো সুদীপ্তা, তুমি লেখার জগতে হয়তো এলে, কিন্তু এই যে কন্টিনিউ করা, সেটার জন্য তো সাপোর্ট দরকার হয়। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম।
তো আমার স্বামী আমার একটা কথাই বলে, যেটা আমার মাকেও বলেছে, ও তো সেদিনও প্রেম লিখতো, তো আজও প্রেম লেখে, তার সবচেয়ে বেশি অসুবিধা আমার হওয়া উচিত ছিল, কিন্তু আপনারা ওকে কেন লিখতে দিলেন না, চাই আর কি। তো মূলত তো আমি প্রেমের কবিতাই লিখে, তাছাড়া আমি অন্য সব বিষয়ে নিশ্চয় লিখে থেকে। আর প্রবন্ধগুলো আমার মূলত হয় পলিটিক্সকে ঘিরে, আমার যেটা মেন কাজ। তুমি যে প্রেমের কবিতা লেখো সুদীপ্তা, দুটো কারণে নাকি প্রেম ব্যাপারটা খুব আসে। একটা হচ্ছে মনের মধ্যে খুব দুঃখ থাকলে প্রেমের ব্যাপারটা খুব মানে উজ্জীবিত হয়, এটা আমি জানি। আরেকটা আসে হচ্ছে সে সবসময় প্রেমেই থাকলে প্রেমের কবিতা বেরোয়। তোমার ক্ষেত্রে কোনটা? দুঃখ আমার নেই, দুঃখ নেই বললে মানে হবে, ঠিক আছে, মানে সেটা ফিলস আলাদা। হ্যাঁ, এক একজনের না একজন এক রকম লেখার প্রতি তার প্রণোদনাটা থাকে। আচ্ছা, তার জন্য তাকে সেইটা যাপন করতে হবে, এটা বোধহয় একটু বেশি কষ্টকল্পনা। আচ্ছা, তাহলে যিনি অপরাধ নিয়ে লিখছেন তিনি তাহলে অপরাধী, সেটা যদি না হয় তাহলে যিনি প্রেম নিয়ে লিখছেন, প্রেমের কবিতা হোক প্রেমের গল্পই হোক, তিনি প্রেমিক হতেই হবে ভীষণ, তার কোনো মানে নেই। আসলে যার যেদিকে প্রণোদনা, যার যেদিকে লেখার তার ন্যাক, সে সেই মতোই লিখবে এবং তার লেখা সেভাবেই সমাদৃত হবে, নিশ্চয়ই পছন্দ করবে। আচ্ছা, আর তোমার তো নাচ নিয়ে তুমি বেশ অনেকটা বছর কাটিয়েছিলে এবং আমি জানি তোমার একটা জায়গায় অপরচুনিটি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, অন্য একজন করেছে, তাতে তোমার মন অনেকটা দুঃখী ছিল। সেই সম্পর্কে একটু বলো। আর তুমি নাচ নিয়ে পারসিউ করলে না, সাংসারিক জীবনে প্রবেশ করলে, কিন্তু মনের মধ্যে তো খিদে একটা থেকেই যায়। আমার যেমন একটা ব্যাপার আছে, মিউজিক অন তো স্টেপ অন, তা তোমার ক্ষেত্রে কি সেটা হয় মনের মধ্যে? মানে যদি তুমি পা দিয়ে নাচতে নাও পারো, কিন্তু মনের মধ্যে সেটা কি কারা না কারাটা বেজে ওঠে? ভেরি ট্রু, এটা একদমই হয় না। আমি কোনো আমার নাচতে না পারাটার কারণটা আমি বলে দিচ্ছি না, সেটাও খুব ভয়ানক মানে দুঃখ বিজড়িত কোনো দুঃখ কাহিনী নয়। আমি প্রথম থেকেই জানতাম যে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে জয়েন করব, হয়তো নাচ আমার পেশা কোনোদিন হবে বা হবে যে না, এটা আমি মানে এই সিদ্ধান্ত আমি অনেক অল্প বয়সে নিয়ে নিয়েছি, মানে ক্লাস 10-এ থাকতেই আমি নিয়ে নিয়েছিলাম আমি তো কর্পোরেটে যাবো, তো এইসব আমার পেশা হবে না, এটা আমার শখ হিসেবে রয়ে যাবে। দেখলাম নাচকে সাইড করে দিয়ে সেখানে লেখা চলে এলো এক, আর দ্বিতীয়ত যে আমি যেটা নাচটা কন্টিনিউ করতে পারলাম না, আর একটা কারণ হচ্ছে তখন আমি বিয়ে যখন আমি করতে হলো, আমার শাশুড়ি মারা যাওয়ার কারণে, মানে অকস্মাতে তিনি ক্যান্সারে মারা গিয়েছেন, তো তার জন্য আমার বিয়েটাকে একটু তাড়াতাড়ি সম্পন্ন করতে হয়েছে। তখন আমি পড়ছিলাম, আমি সিএস পড়তে পড়তে সংসারে প্রবেশ করলাম। তো হাউস হোল্ড যে সবকিছু লুক আফটার করে নিজের পড়াশুনো করে আমি আর নাচটাকে না, আমার নিজেকে নাচের ট্রুপ ছিল, বাট আমি সেটাকে আর কন্টিনিউ করতে পারলাম না। তারপরও একটা বিষয় হচ্ছে, আমি একেবারেই সাউথ ওরিয়েন্টেড মানুষ, আমার বিয়ে হলো সেন্ট্রাল নর্থ এরিয়াতে, ডিস্টেন্সটাও একটা ইস্যু হয়ে পড়লো বিষয়টা, কারণ আমার পড়াশোনার কাছে অনেক বেশি প্রায়োরিটি ছিল। আচ্ছা, মানে ওই জন্য মানে আমাকে মানুষকে তো চুজ করতে হয়, দেন আমি ওটাকেই চুজ করলাম। আচ্ছা, তবে আমি নাচতে এখনো অপরচুনিটি পেলে, কেউ রিকোয়েস্ট করলে, কেউ বললে আমি টুকটাক শো করে দিই। বাহ, খুব ভালো। আর সুদীপ্তা, একটা প্রশ্ন আমাকে সেজন্য উত্তর দিতে দেওয়া হয়নি, বলো। ইন-লজ এন্ড ফ্যামিলি। ইয়েস, ইন-লজ বলতে আমি শুধু শ্বশুরকে নিয়েই ঘর করেছি, তো ভদ্রলোককে আমি বাবাই বলি, এবং পরবর্তী কর্মজীবনে যেহেতু ওর মাধ্যমেই আমার কারণেই আমার পলিটিক্সের প্রবেশ, তো তিনিও রাজনীতির জগতেরই মানুষ ছিলেন এবং এআইসিসি সংক্রান্ত এবং নর্থ ইস্টের দীর্ঘদিন বিভিন্ন স্টেটগুলির অবজার্ভার ছিলেন। তো ওর ইচ্ছে, ওর চাহিদা, মানে উনি আমাকে অনেকটা নিজের মতো করে যে পলিটিক্যাল ভাবনাগুলি, পলিটিক্যাল ফিল্ডে আমাকে আমার শ্বশুর বসেই, এখন আমি একটা মানুষ নেই, 2006-তে মারা গিয়েছেন, 2026 আসতে চলেছে, আমি I miss that person. মানে মনে হয় যে উনি থাকলে এরকমটা হতো, উনি থাকলে এই সিচুয়েশনটা ওভাবে হ্যান্ডেল করতেন, এটা এভাবে করতেন, মানে অনেক কিছু হয়তো আমাদেরকে গায়ে লাগতো না। এবং শুধু তাই নয়,
অনেক নিরামিষ রান্না করার সময় আমি বলে থাকি এটা আমাকে বাবা শিখিয়েছিল, জানো। আচ্ছা, আমার একটা অন্য ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করার আছে। তুমি তো রাজনৈতিক একটি মতাদর্শে বিশ্বাসী, কিন্তু আমি নাম করব না, কিন্তু পরপর দেখলাম 3 রকম ভাবে তুমি 3টে জায়গায় রয়েছো। সেটা এখন আবার তুমি রিসেন্টলি অন্য একটি জায়গায় রয়েছো। সেটা অস্তিত্বের সংকট কি কেন করছো? মানে কি জন্য? ভালো লাগছে না, নাকি নিজের অস্তিত্বের একটা মানে স্টোরি? আমাকে তাহলে একটু বলতে দেওয়ার সময় দিতে হবে। হ্যাঁ সুদীপ্তা, যেটা আমি একটু আগে প্রশ্নটা করেছিলাম অস্তিত্বের সংকট নিয়ে, সেই উত্তরটা তোমার কাছ থেকে আমি নেব কিছুক্ষণ পরে। তার আগে তোমার লেখা প্রেমের কবিতা প্রথমে পড়ো, তারপরে একটি অন্য কবিতা পড়ো। তাহলে আমার লেটেস্ট যে কবিতা, মানে 2-4 দিন আগে যেটা লেখা সেটাই পড়ছি। নিশ্চয়ই। কবিতার নাম অভিপ্রায়। না, এ মোটেও নিখুঁত নয়, এই প্রেমেও মিশে আছে জল। যেমন জল ধানের চারার বুকে ছিল, ঘন হয়ে মিশে আছে কিনারায় তুমুল ক্রোধ ও কামের সাই। মিশেছে ইগো আত্মপ্রত্যয়, তবুও তো ভবি বলবার নয়, তাই সাবধানে তোমাকে এড়াই, তবু আলগোছে কাছে থেকে যাই। আসলে ভালোবাসা ভীষণ ছোঁয়াচে, তার থেকে তোমাকে বাঁচাই। আমাদের মূলধন বেশি ছিল কি? সে ছিল একটা শীতের রাত, মেঘ শুনেছিল গল্প, বৃষ্টি বলেনি অভিপ্রায় কি। প্রতি জন্মে এভাবেই তোমায় গেঁথ দিয়ে রাখি যেন। এত চাওয়া না পাওয়ার বিপ্রতীপে তুমি আছো যে, অগ্নিনাশী বিহঙ্গ বীজ বপন কালে কাকপদ চিহ্ন এঁকেছিল, তুমি দেখেছ। সেই তোমার প্রথম বর্ণাঢ্য পাপ, গানের সুরের মতো সে পাপ সংক্রামিত হোক, তুমিও তো চেয়েছো দেখছি। বাহ, খুব সুন্দর। এই যে ভালোবাসা তো ভীষণ ছোঁয়াচে, এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে দিয়ে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। প্রশ্ন ঠিক না, আসলে তোমার মনের কুঠুরিতে একটু আঘাত করতে চাইছি। তুমি স্বামী ছাড়া পরপুরুষের প্রেমে পড়েছো, কিন্তু তাকে তুমি প্রেম নিবেদন করনি। সেও তোমার প্রেমে পড়েছে, কিন্তু চোখে চোখে ভালোবাসাটা রয়ে গেছে, কিন্তু প্রেম নিবেদন হয়নি, কারণ তুমি তো, তোমার মনের মধ্যে এটা রয়েছে যে তুমি বিবাহিতা। এরকম সিচুয়েশনে পড়েছো? বিষয়টা হচ্ছে যে প্রেম মুখ দেখছি। বিষয়টা হচ্ছে যে আমরা তো ভারতবর্ষের, আমাদের হিন্দু ধর্মের যে পঞ্চনারীর কথা আমরা যা বলে থাকি, তারা দ্রৌপদী, তারপরে কুন্তি ইত্যাদি, এরা কি কেউ এক স্বামী ছিল তাদের? কেউ কি বলতে পারে? মন্দোদরী কেউ একটি স্বামী ছিলেন, বা একজনের দ্বারাই একজনই তাদের দুহিত মানে স্বামী বা ভালোবাসার মানুষ বা প্রেমিক ছিল, এটা তো বলা যায় না। যে আমরা মন্দিরে যাচ্ছি, তোমার এক্ষুনি সামনে নিশ্চয়ই মন্দির, তোমার ঠাকুরের আসলে রাধা কৃষ্ণ রয়েছেন, তিনিও তো পূজ্যা, কৃষ্ণ রাধাও তো পূজ্যা। তাহলে অমনি করে নিয়ম মেপে কিছু করা যায়, মানে নিয়ম জীবন ঠিক ওরকম নিয়ম মেপে চলার জায়গা। রবীন্দ্রনাথ তো বলেছে চলো নিয়ম মেপে পথে চলো সমান পথে। যে গানটাতে নিজেই নিজেকে ভেঙেছেন পরের লাইনে, দেখো নদী বহে, মানে যে গানটাতে লিখেছেন। তো অমনি করে জীবন হয় না, বরং ওই আবার হিন্দু ধর্মের নিয়মে চলে আসি। সীতাকে কিন্তু সতী করেনি পুরুষতন্ত্র। যদি পুরুষতন্ত্রের ইয়েতেই বাধা পড়ো, তাহলে কিন্তু সীতাকে সতী করেনি, সতী করেছে কিন্তু দ্রৌপদীকে, তার শাশুড়ি কুন্তিকে। অতএব কুন্তির ক্ষেত্রে আমি তো তোমার মনের মধ্যে তার মানে বলতে পার ইনডাইরেক্টলি তুমি বুঝিয়ে দিলে হয়তো এসেছে, কিন্তু সেটা সবসময় জাহির করে বলার কি আছে। তোমার বক্তব্যের মধ্যে দিয়ে এটা আমি বুঝলাম, ভালো কথা। এবার যেটা প্রশ্নটা আগে করেছিলাম সেই উত্তরটা আমি তোমার কাছ থেকে নেবো, হয়তো একটু সময় লাগবে, কিন্তু উত্তরটা আমি নেব। সেটা হচ্ছে অস্তিত্বের সংকট কি তোমার দেখা দিয়েছিল, নাকি তোমার কি কারণে তোমার এই রদবদলটা একটু শেয়ার করো। দেখো, রাজনীতি বা রাজনৈতিক কর্মী যিনি দল করেন, তিনি তো
তার তো জীবনে একটা উদ্দেশ্য থাকে বা মাকসাদ যাকে বলে। তো তিনি তো মাথার চুল কামিয়ে রামকৃষ্ণ মিশন জয়েন নিশ্চয়ই করেন না। তার একটা ইচ্ছে, মনের ভাব থাকে আমি এত দূর যাব, এত দূর আমি কাজ করব, দল আমার এই কাজের এই স্বীকৃতি দেবে। আমি 2006-তে প্রথম রাজনীতিতে আঙিনায় পা রাখি রাজ্য প্রদেশ কংগ্রেসের মহিলা শাখার সম্পাদক হিসেবে। ওই খান থেকেই আমার পথ চলা শুরু। কর্মী জীবন আমার কখনো, তার আগেও কোনো কর্মী জীবন আমার ছিল না। আমি ওইখান থেকেই ওই পথ দিয়েই আমার রাজনৈতিক জীবন শুরু। পরবর্তীকালে আমরা যে নেতার সাথে কাজ করতাম, তিনি একটি রাজনৈতিক দল, ওই দল পরিত্যাগ করে আরেকটি দল তৈরি করেন, তার নাম প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। সেই দলটাও পরবর্তীকালে বর্তমান শাসক দলের সঙ্গে মার্চ করে যায় এবং আমাদের নেতা শাসক দলের একজন এমপি হিসেবে তিনি উঠে আসেন মানুষের কাছে। ওই দলটা যখন মার্চ করে গেল তৃণমূলের সঙ্গে, যে কোনো কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তৃণমূল করতে আগ্রহী না, আমি বরং আমার পুরনো দলেই ফিরে যাব। কিন্তু ওই অঞ্চলে থাকা মানুষ হিসেবে যদি আমি আবার পুরনো দলে ফিরে যেতাম, তাহলে আমি ওই নেতার নেক নজরে পড়ব এমন শঙ্কায় অনেক কংগ্রেস নেতা যারা আমার সেই সময়কার শুভাকাঙ্ক্ষী ছিলেন, তার মধ্যে এখন তিনি তৃণমূলে আছেন, তৃণমূল রাজ্যসভাতেই গিয়েছেন, আমরা তাকে বুলুদা বলে, তার নাম সুরেন্দ্রশেখর রায়, তিনি আমাকে বলেন শুধু তো তোমাকে অনেক পেইন দেবে এরা, তুমি কংগ্রেসে এসো না, এখন দলবদল করো না। তখন আমি চুপচাপ বসে থাকলাম কিছুদিন। তারপর লোকাল এমএলএর সাথে আমার যোগাযোগ, তিনি তৃণমূলেরই এমএলএ, তিনি বললেন, তার নাম মাননীয় দীনেশ বাজাজ মহাশয়, তিনি বললেন যে আমার এমএলএ এলএডি ফান্ডটা লুক আফটার করার লোক নেই, আপনি আমার এমএলএ রিপ্রেজেন্টেটিভ হন 2010 সাল। তো তখন আমি ওর এই দায়িত্ব পালন করলাম এবং পরবর্তীকালে ওরই সঙ্গে বিভিন্ন দলের কর্মসূচিতে আমাকে দেখা গেছে। 2011-র বিভিন্ন পথসভা থেকে উনি যে অঞ্চলে উনি দায়িত্ব পেয়েছিলেন কাজ করবার দলের ক্ষেত্রে, ওনার সঙ্গে আমাকে দেখা গেছে। তারপর দল ক্ষমতায় এসেছে এবং ওকে দল থেকে ট্রান্সপোর্টের একটা পদে দেওয়া হয়েছিল। সেই পদের থেকে উনি আমাকে বললেন না, আমি তারপরে বললাম তাহলে আমি এবার চলে যাই আমার পুরনো দলের কাছে। তো ফেরা হলো না। উনি বললেন না, আমার তো একজন ওয়েসডি লাগবে, আপনি সেই দায়িত্ব পালন করুন। সেই দায়িত্বতে আমি রয়ে গেলাম। তারপরে এই সত্যিগুলো মানুষের জানা দরকার বলে আমি বলার সুযোগ পেয়েই কথাটা বলছি, নইলে আমি হয়তো ফেসবুকে লিখতাম দিন কতকের মধ্যেই। তো তারপরে এরকম এইভাবেই 2021 অব্দি আমরা একসঙ্গে কাজ করলাম, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দেখা যেত দলের। এবং তারপর 2016 সাল থেকে আমি আমার নিজ উদ্যোগে নিজ পরিচয় বিভিন্ন চ্যানেলে তৃণমূলের হয়ে স্বেচ্ছাশ্রম যাকে বলে তাদের সপক্ষে বলা শুরু করলাম। পরবর্তীকালে 2019 নাগাদ দলে মুখপত্র নিয়োগ করার প্রথা এলো, যেখানে দেখলাম আমার যিনি নেতা তিনি মুখপত্র নিয়োজিত হলেন। তো যিনি আমার নেতাই যদি নিয়োজিত হন, তো সেক্ষেত্রে তো আমার কোনো সম্ভাবনা নেই। তখন আমি যে চ্যানেলগুলোতে অফিসিয়াল মুখপত্ররা যেতেন না, আমি একদম বলার সুযোগ পেয়ে, আমার কবিতার থেকেও যে বেশি বলা শোনা দরকার, হয়তো অনেকে সে মানুষের মনে অন্ধকার দূর হবে, যে চ্যানেলগুলোতে ওরা যাওয়ার সুযোগ পেতেন না, যেতেন না, প্রত্যাখ্যান করতেন, সেসব ছোটো ছোটো চ্যানেলগুলিতে আমি যেতাম দলের হয়ে বলার জন্য। পরবর্তীকালে আমার নেতা যে কোনো কারণ তাকে 2021-এ টিকিট দেওয়া হলো না দল থেকে ইলেকশনে। তিনি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে দল ত্যাগ করতে বাধ্য হলেন, বিজেপিতে চলে গেলেন। আমি কিন্তু দলের সঙ্গে গেলাম না এবং দলের কাজ আমি আমার যেটুকু সামর্থ্য সেই মতো আমি ওই স্বেচ্ছাশ্রমটা চালিয়েই গেলাম। পরবর্তীকালে আমি ইলেকশন হয়ে গেল এবং সেই বছরটা খুব ক্রুশিয়াল ইলেকশন ছিল এবং দল জিতলো। দল জিতে যাওয়ার পরে, সব সেটেল করে যাওয়ার পরে আমি আমার অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ মুখ, দলের প্রধান মুখপাত্র, তার কাছে গিয়ে বললাম যে আমি তো এতগুলি বছর দলটা করছি, আপনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছুই আপনি এই অঞ্চলের মানুষ হিসেবে জানেন, আমাকে যদি দলে কোনো দায়িত্ব দেওয়া হয়, আমি লিখতে আর বলতে যেহেতু পারি,
যদি সেই সংক্রান্ত কাজই দেন তাহলে ভালো হয়। উনি আমাকে আশ্বাস দিলেন। এইভাবে আরও 2 বছর কাটলো। দেখলাম যে এখানে কিছু হবে না। পরবর্তীকালে ওনাকে ফোন করলে পাওয়া যেত না বা মেসেজেরও রিপ্লাই দিতেন না, সংবাদ মাধ্যমের ভাষায় যেভাবে বলে আর কি। তখন আমি বাধ্য হলাম বিজেপির সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপন করে তাদের সাথে আমি কমিটমেন্ট দিলেন তারা যে তারা দলে জয়েন করলে তারা আমাকে আমার অনুযায়ী আমি এক্সপিরিয়েন্স ওয়াইজ তারা আমাকে অ্যাকোমোডেট করবেন। আমি দলে জয়েন করলাম। মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় আমাকে দলে জয়েন করেন, সঙ্গে আমার দলের যারা গুরুত্বপূর্ণ হোক তারাও ছিলেন। দলে জয়েন করার পরে আমাকে বললো যে দলে জয়েন করার পরে যে প্রথমেই বলা হয়েছে তৎক্ষণাৎ কিছু দেওয়া হবে না, মাস 6 আর্থিক কাজ করা। মানে তুমি কাজ করতে চেয়েছো, অস্তিত্বের সংকট না, মাস 6 কাজে একটু আমার এটা বলা দরকার, এটা আমার নিজের জন্যই বলা দরকার। আচ্ছা, 1 বছর কাজ করলাম। ইলেকশন হলো 2024 ইলেকশনে আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে করেছি। তারপরে দেখলাম আমি তো কাজ করেই যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমাকে বলা হলো যে আস্তে আস্তে আপনি কাজ করুন, দলের মধ্যে অ্যাকাস্টমড হয়ে যান, আপনাকে দায়িত্ব নিশ্চয়ই দেওয়া হবে। ইন দ্য মিন টাইম তোমরা সকলে হয়তো জানো যে আমার স্বামী কংগ্রেস মুখপাত্র। কোনো একটি চ্যানেলে আমার এক সহকর্মী মানে প্রাক্তন আর কি, তিনি মুখপাত্র দলের, তিনি আমার স্বামীকে আক্রমণ করলেন এই বলে যে বাড়ির লোককে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে নিজে এখানে কংগ্রেস সেজে বসেছে। এত সাংঘাতিক আক্রমণ। আমি দলের সকল গুরুত্বপূর্ণ মুখকে এই বিষয়টাতে অবহিত করলাম। খুবই আমার পাশে দাঁড়িয়েছিলেন মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়, বিধায়িকা দলের মাননীয় নেত্রী। তিনি আমার সাথে কথা হচ্ছে সুকান্ত বাবুরও, তিনিও বলেছেন আমি এই বিষয়ে কথা বলবো। তারপর যে কোনো কারণেই হোক তারা আর কিছু আমাকে জানালেন না। 17 জানুয়ারির ঘটনা। আমি দেখলাম প্রায় মাস 6 হয়ে গেল। 17 জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যখন এরকম এতগুলি দিন হয়ে গেল, তখন আমি আস্তে আস্তে প্রায় 4-5 মাস চলে যাওয়ার পরে আমি আমার সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে, দরকার নেই। বিষয়টি যদি এইরকমই হয় তাহলে আমার তো যদি রাজনৈতিক রুলিং পার্টির সঙ্গে না থাকলে আমার সংসার চলবে না, এমন দুর্দশা নয়, ভগবানের সঙ্গে টাচফুড। তো আমি আমার স্বামীকে, তুমি যেহেতু ইনি এখন যে পিসিসি প্রেসিডেন্ট, তার সাথে আমার পূর্ব অভিজ্ঞতা আছে কাজ করবার, অত্যন্ত ভালো মানুষ, তো তিনি আমার কথা শুনেই গ্ল্যাডলি রাজি হলেন। সো আই জয়েন্ট। এই জন্য মানে যদি আমি কাজ করবার জায়গা পেলাম না, এবং পিলার তার থেকেও বলতে এইভাবে অসম্মান নিয়ে আমরা কাজ করবার কোনো কম্পালশন আমার কোথাও নেই। হ্যাঁ, মানে অস্তিত্বের সংকট নয়, তুমি কাজ করতে আগ্রহী এবং যেখানে ভালো কাজ করতে পারবে তুমি সেখানেই কাজ করবো। খুব ভালো। এই পরিপ্রেক্ষিতে যদি তোমার লেখা কোনো কবিতা থেকে থাকে একটু পাঠ করে শোনাও। অল্প কিছুদিন আগে যে বিষয়টা হলো যে অনেক জনের চাকরি চলে গেল এবং 26,000 জনের চাকরি গেল, এবং যোগ্য অযোগ্যকে সরকার আলাদা করতে পারলো না বা সচেতনভাবেই চাইল না, আমি সেটা নিয়ে এটা লিখেছিলাম। ভেঙে যাচ্ছে অভিমুখ, গুলিয়ে যাচ্ছে উদ্দেশ্য বিধেয়, আর তুমি কাবুলিওয়ালার ঝুলিতে হাতি আছে এখনো বিশ্বাস করছো। আর এভাবেই গুলিয়ে যাচ্ছে কারক বিভক্তির ব্যবহার, এলাচিং বিলাচিং শৈশব, চ্যাম্পিয়ন্স কাপের সেরা ম্যাচ আর ভোজের প্রভেদ। ভবিতব্যকে বুড়ো আঙুল দেখিয়েই নেমেসিস সঙ্গী হয়েছে সেই কোন অন্ধ অতীতে, অথচ তুমি এখনো বহুপ্রীহি রাতের কাছে শুনছ পরিবর্তনের স্টান্ট সর্বস্ব বুক নি। হিংস্র সাপদের মতো নেমে আসার রাত তোমায় দুরভিসন্ধির ক্রূর বৃত্তান্ত শেখাচ্ছে, অথচ তুমি ললিত ভাস্কর্যের ছায়া উপমা খোঁজ ভাঙা মেঘের আড়ালে। এবং শেষ পর্যন্ত তোমার চাওয়া ও পাওয়ার ফাঁক গলে নরকের বিস্তার হচ্ছে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে তুমি আবার পড়লে উত্তিষ্ঠিত জাগ্রত। এখন তুমি এমন এক কানাগলির মুখে যেখানে রাস্তার ডান হাতি আর বাঁ হাতি। তুমি অপারেশন থিয়েটারে ঢুকেছ, তোমার স্ক্যালপেল জীবন মৃত্যুর দুটো গন্ধই চেনে। অথবা তুমি ব্যাট খাতি ক্রিকেটের ময়দানে, তোমার ছক্কা
বা 4 ইতিহাস গড়তে পারে। আগামীর কোনো দিনের শিলান্যাস হলো আজকের বিনিদ্র রাতে। প্রমাণ করো তুমি যোগ্য না অযোগ্য। বাহ, খুব ভালো। তোমার লেখার মধ্যে একটা মানে বাঁধন আছে। তবে আমি তো সাধারণ মানুষ, আমি চাই নিজের মতো করে ছোট ছোট করে কাজ করতে। আর মানে আরও বেশি কাজ করতে গেলে তো আরও অনেক কিছু জানতে হবে। সেই জায়গাটা বোধহয় এখনো আমার মানে রীতিমতো একটু ভয়ই পাই, জানো তো সুদীপ্তা। এই যে তুমি ভয় পাও কিনা আমি জানি না, কিছু মনের মধ্যে তো অনেক চিন্তাভাবনা থাকে, এই কাজটা করব, এই কাজটা হচ্ছে না। আমার কেন এটা তোমাকে দেখে মনে হচ্ছে বলো তো সুদীপ্তা, হাতে এতগুলো আঙুলে এতগুলো আঙুটি পড়েছে তুমি। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা এই আঙুলে আছে, বাপরে বাবা, 6টা 7টা 8টা 9টা 10টা। আরে আমার হাতে কিন্তু একটা আংটি নেই। 11 12 আমার হাতে জাস্ট একটা সোনার গোল একটা রিং আছে। তোমার এতগুলো আংটি পড়েছে কেন আগে বলো। ধরে আমি আংটি পড়তে ভালোবাসি। ভালোবাসলে যে পাথর এত মানে অনেক, যেহেতু যে 10 টাকা জায়গা নিয়ে আমি যে পেশায় কাজ মানে যে জায়গায় আমি কাজ করতে এসেছি, কাজ করছি, সেই জায়গাটা তো দড়ির উপর পা রেখে হাঁটা, প্রতি মুহূর্তেই পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছেই, বা হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা দিয়ে সত্যকে তো অস্বীকার করা যায় না। আমি অস্বীকার করছি না। সেই আশঙ্কা থেকেই হয়তো বা অনিশ্চয়তার কারণে হয়তো এই জিনিসটা করতে তুমি একটা ভরসা, নির্ভরতা। সেই জন্য একাধারে তুমি রুদ্রাক্ষের মালাও হাতে পড়েছো, ওটা স্টাইলের জন্য না। স্টাইল না, এটা রুদ্রাক্ষ পছন্দ, এটা আমার জপমালা। জপমালা। আর এদিকে আবার বিপত্তারিণী পুজোর একটা সেটা কি তোমাকে স্নেহে ভালোবেসে তার দিয়েছে, আবার এদিকে জ্যোতিষ চর্চায় বিশ্বাসী, তাই জন্য তুমি আমি সবটা নিয়ে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করি, সবটা নিয়েই সুদীপ্তা আর কি, আলোকিত সুদীপ্তা। তোমার কবিতা আমি শুনলাম, আরেকটি কবিতা শোনাও। বেশ, আমার দোয়েল শাকো বলে একটি বই আছে, বইটা একদম পরপর 2বার বেরিয়েছে, দুটো একটাও পড়ে নেই বাজারে। এটা আমার একদম লেটেস্ট, সেটা লিখেছি, দোয়েল শাকো 33। একটু দীর্ঘ কবিতা। নিঝুম ঘনায় বসন্ত বিকেল ঘিরে, গলাটা নেই না কালকে থেকে যে টেনশনে আছে, তাহলে আমার পরশুদিনকে দলের একটা প্রোগ্রামে প্রচুর ভেজা হয়েছিল। তারপরে কালকেও দলের প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রামটা অনেক ইন্টারভিউ দিইনি, বাইট দিইনি, কারণ আমি বললাম না আমার এই পডকাস্ট আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি ওষুধপত্রকে গলাকে দাঁড় করিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, তুমি যে আসতে পেরেছো। শোনো। নিঝুম ঘনায় বসন্ত বিকেল ঘিরে, নিঃসঙ্গ পড়ে থাকে পদ্মপাতায় উপর জলের মতো। সে কোন বাসন্তিয়া জীর্ণতায়, সে কোন আহ্লাদী নম্রতায়, সে কোন তুমুল টানের তীক্ষ্ণতায়, অথবা মহাবিশ্বের নির্মম রসিকতায় দেখা হয়েছিল। সে রাতে ফাল্গুনী চাঁদ হ্রদের কানে বলেছিল তিলক আমোদ। সে রাতের মেচে ফুল রঙা শরীরের ধিকি ধিকি পুড়ে যাওয়া, সে রাতেই প্রেম সমারোহ। নবান্ন ভোরের আকুতি সাঁকর দু চোখে। সাঁকো কালো বাসনার অঙ্কুর থেকে জন্ম নেওয়া রূপকথার সাঁকো, দোয়েল সাঁকো। বাসনা বিমুক্ত শস্য কলার মতো নির্ভর, ফিরে আসা দেশ ঘরের মতো মায়াময়, মুক্ত মুক্ত আলো ধোয়া শিউলির মাছের মতো রহস্যাবৃত। নিরাবরণ রাত যদি মরিচ মুকুল ঘ্রাণে উদ্বেলিত হয়, বীজ বপন কালী উন্মনা সাঁকো জন্মান্তরের গল্প বলে প্লুত স্বরে। প্রত্ন পৃথিবীর কাছে রাখা আছে সে বৃষ্টস্তব্ধের কপিরাইট। রাত গভীর, চাঁদের আলো জমল গোপন ঝিনুকে, যোজনগন্ধার লাস্যে উদ্বেলিত নীল আঙুরের লতা। এমন রাতে দোয়েল শাকো অন্যই বিরহের গল্প লিখত। তোমার তাকে মালহার দুপুরে বোনা ফুল কলমে লেখা অপার্থিব প্রেমের গল্পটা শোনাবে না? বাহ, দোয়েল শাকো, খুব সুন্দর কবিতা সুদীপ্তা। এই যে তোমার ভাবনা চিন্তাগুলো আমার মনে হয় ভেতরে ভেতরেই থাকে, নইলে আসবে কি করে কলমে বলো? মানে হয়তো তাই। হ্যাঁ, তুমি সারাদিন কি ভাবো নাকি লিখতে বসে? অনেকে আছেন না, অনেক চিন্তা করে একটা কবিতা
মানে অক্ষর শব্দ নিয়ে চিন্তা করে তারপর এক একটা লাইন লেখে, নাকি তুমি বসলেই লেখা না না চলে আসে? আমার প্রচুর সময় লাগে। আমার নিজের মনে হয় এই যে এইখানে এটা লিখলাম, এইটা ভালো লাগছে না। আচ্ছা, তোমার সময় লাগে। আমি সময় আমার এমনও গেছে যে 21 দিন ধরে একটা লেখা লিখেছি, বারবার লিখেছি, কেটেছি, বাদ দিয়েছি, আবার মনে হচ্ছে না ভালো লাগছে না। অথবা এমন হয় যে আমি হয়তো 25 লাইন লিখলাম, মনে হলো না 20 লাইনে কবিতা ভালোই লাগছে শুনতে। আচ্ছা, সেই বাকি 5টা লাইন লিখে দেওয়া থাক, অন্য কোনো কবিতা এর থেকে দাঁড়িয়ে যাবে। এই যে কবিতা লেখার জন্য তুমি ঘুরতে চলে গেছো বা ঘুরতে গিয়ে কবিতা মনে এসেছে, এরকম হয়েছে? আমার দুম করে কিছু মনে এসে গেল, আমি লিখতে শুরু করলাম, কনসেপ্ট ওখান থেকে এলো আর কি। তার মানে পারফেক্ট, যতক্ষণ আমি মনে করবো না যে পারফেক্ট, ততক্ষণ আমি লিখি না। তবে 2 লাইনার্স আমার অনেক আছে, সেই 2 লাইনার্স গুলো আমি চলতে ফিরতেই লিখে। তুমি ঘুরতে ভালোবাসো? আমি খুব ঘরকুনো, আমি ঘরকুনো, ঘুরতে খুব একটা ভালোবাসি। যদিও আমার খুব সমুদ্র পছন্দ, কিন্তু এত কিছু গুছিয়ে নিয়ে যেতে আমার আতঙ্ক লাগে। ঘুরতে যেতে চাইলে মানে কোথাও যাওয়ার সুযোগ থাকলেও আমি লোককে বলি যদি আমার না গেলে হয়। মানে তুমি মানে আমার জানো তো যে কোনো জিনিস সুন্দর, ঘোরাটা তো একটা সুন্দর কাজ। হ্যাঁ, মানে আমার হচ্ছে কিরকম, যদি পলিটিক্যাল পুরো ব্যাপার থাকে বা কালচারাল কোনো ব্যাপার না, কালচারাল ব্যাপারে আমি সকলকে না করি যে না কালচারাল ব্যাপারে আমাকে ডাকবেন না, কলকাতার মধ্যে কিছু হলে করে দেবো, আমি উল্টে না বলি। একমাত্র পলিটিক্যাল যদি কিছু ব্যাপার থাকে তখন তুমি, তাহলে আমি মানে আমার এরকম হচ্ছে, আমি তাজমহল দেখেছি, আমার 2টো অ্যাপয়েন্টমেন্ট, 2জন মন্ত্রীর সঙ্গে 2টো অ্যাপয়েন্টমেন্ট আছে, তার মাঝখানে ঘন্টা 3 সময় আছে, তো তখন আমি তাজমহল দেখেছি। তাজমহল দেখার জন্য তাজমহল দেখি, আমার ওইটুকু। এবং তারপরে আমি কিভাবে সেই জায়গায় পৌঁছেছিলাম সে শুধু আমি জানি। আচ্ছা, বুঝলাম। তার মানে তুমি খেতে ভালোবাসো, রান্না করতে? রান্না করতেই মারাত্মক ভালোবাসি। রান্না করে স্ট্রেস বাস্টার, আসলে রান্নাটা স্ট্রেস। তুমি নিজে রান্না করে নিজে খেতে ভালোবাসো নাকি লোককে খাওয়াতে ভালোবাসো? খাওয়াতে ভালোবাসি। তার মানে সুদীপ্তা, তোমার হাতে রান্না খেতে একদিন তোমার কাছে নিশ্চয়ই 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 নিশ্চয়ই। এই যে আমাদের একটা আড্ডা হলো, খুবই ইনফর্মাল একটা আড্ডা হলো, তোমার সম্পর্কে জানলাম, ভেতরের অনেক খবর তুমি ঠিক বললে না, ওই একটা পরকীয়ার ব্যাপারটা ঠিক বললে না। ঠিক আছে, সবারই তো নিজের মনের মধ্যে একটা, আমি তো যাও দিয়েছিলাম, মানে আছে। আমি তো বললাম কোনো চরিত্রই কাল্পনিক নয়। বুঝে গেছি এবারে। আর এই যে তোমার একটা গ্ল্যামারাস একটা মানে ব্যাপার স্যাপার, এটা কি তোমার মা কি খুব সাজতে ভালোবাসতো? আমার মা এখনো সাজতে ভালোবাসো। আমি ছবি দেখেছি, ভীষণ মডার্ন, মানে একদম মানে আপ টু ডেট যাকে বলে। তার একটা কারণ লাস্ট 10 বছর আমার ভদ্রমহিলা ইউএসএ থাকে, তার একটা প্রভাব আছে। 10 বছর ধরে উনি এখানেই থাকেন। আচ্ছা, ওই জন্য প্রভাব আছে। তার আমার মা খুবই সুন্দরী, আমি আমার কত সুন্দরী নই। তোমার বোনকে অনেকটা তোমার মায়ের মতো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো, সুন্দরটা তো মনের মধ্যে, কিন্তু তুমি যে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করো, ওটা তোমার তার জেনেটিক্সে এসেছে, মায়ের থেকে এসেছে। খুব সুন্দর মেনটেন করেছো সবটা নিয়ে, তুমি দারুণ। আমি অনেকটা আমার আমি অনেকটা আমার বাবার মতো, বাবা অনেক বেশি আর্টিস্টিক, বাবা ভীষণ ভালো ছবি আঁকি। যেমন আমার বাবা তো কলকাতা পুলিশে ছিল, যেমন ভালো বন্দুকের টিপ, জীবনের শেষ দিন পর্যন্ত বন্দুকের ওদের তাতে পরীক্ষা দিতে হয়, তো সেই যত বয়সী হোক সেই টিপ নষ্ট হয়নি। তেমন ভাবে ভালো সেলাই করে আমার বাবা, তেমন ভালো ছবি আঁকে, ঘর গৃহস্থ বা এখন তার নাতিদেরকে নিয়ে তার জীবন। আবার খুব ভালো পুলিশ অফিসার হিসেবে, বেশ স্ট্রিক্ট পুলিশ অফিসারই ছিল লোকে বলে। এবং সত্যি আমার বাবার সত্যিকারেরই সততার প্রতীক। আমরা খুব সাধারণ জীবন যাপন করেছি। আচ্ছা, তাহলে তুমি বার্তা, তোমার এই আমাদের এই পডকাস্টের মধ্যে দিয়ে তো লোকেরা অনেক বার্তা পায়, তুমি এক লাইনে কি বার্তা দিতে চাও একটু বলো। নিজের জীবনে যেটা ঠিক বলে মনে করবেন সেটাই করা উচিত। নিজের মতের জন্য পরের মতের সমর্থন ভিক্ষা আমি জীবনে করিনি, না করলেই ভালো হয়। তবে হ্যাঁ, বহুজনের ভালোর জন্য বা কারোর ভালোর জন্য যদি নিজের কিছু ত্যাগ করতে হয়, আমি জীবনে পিছুইনি। বাহ, খুব ভালো। তোমার জন্য একটা স্মারক রেখেছি আমার তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ।
ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালী, আর অতিথি সুদীপ্তা। তাহলে বুঝতে পারছেন তো, আমরা যে এই আড্ডাটা করি, আমাদের অনেক মনের কথা আপনাদের কাছে, তোমাদের কাছে, তোদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বার্তা এটাই থাক আজকে এক লাইনে, নিজের যেটা ভালো লাগে সেটা অবশ্যই করা উচিত, অন্যের কারোর ক্ষতি না করে। হ্যাঁ, অন্যের ভালোর জন্য নিজের ত্যাগ স্বীকারটুকু অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যেন এভাবেই পথ চলতে পারি।